সুপ্রিয় শিক্ষার্থীগণ, উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সিফাতুন নাহার সাইকি, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যে তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র কোর্সটি কমপ্লিট করে ফেলেছ। আমরা আবার একটু শুরু করতে যাচ্ছি আমার তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আবার একটা নতুন ক্লাস। এটা তোমরা বলতে পারো একটা রিভিশন ক্লাস। তো আজকের এই রিভিশন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি দ্বারা। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে মজুদ পণ্য কি। ব্যবসায়ীরা পণ্য এবং সেবা নিয়ে ব্যবসা করে। উৎপাদনকারী এবং যারা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান রয়েছে তারা কি করে? উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করে সংরক্ষণ করে এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানরা যে চূড়ান্ত দ্রব্য যেটা ভোক্তাদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে তারা একসাথে অনেকগুলো পণ্য কিনে সংরক্ষণ করে। এই সংরক্ষিত পণ্য বা যে কাঁচামাল সেটাই কিন্তু মজুদ পণ্য হিসেবে গণ্য করা হয়। একটা নির্দিষ্ট সময় শেষে যখন পণ্যগুলো বিক্রি হয়ে যায় বা যখন কাঁচামালগুলো উৎপাদনের উদ্দেশ্যে শেষ হয়ে যায়, সেই নির্দিষ্ট সময় শেষে যে পরিমাণ বেঁচে যায় সবগুলো তো আর ব্যবহার হয় না বা সবগুলো একসঙ্গে বিক্রিও হয় না। তো যে পণ্যটি অবিকৃত অবস্থায় থেকে যায় বা যে কাঁচামালটি অব্যবহৃত অবস্থায় থেকে যায় সেটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্যটা কি হচ্ছে? যে একটি নির্দিষ্ট সময় শেষে কোনো প্রতিষ্ঠানে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে পণ্যটি অবিকৃত অবস্থায় থেকে যায় সেটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। মজুদ পণ্যের মূল্যায়নের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। একটা প্রতিষ্ঠানে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে মজুদ পণ্যের মূল্যায়নের গুরুত্ব অনস্বীকার্য। কেননা এই মজুদ পণ্যের মাধ্যমে কিন্তু যখন আমরা বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন একটা নির্দিষ্ট বছরে যে আর্থিক বিবরণী তৈরি করবে, সে আর্থিক বিবরণীতে সম্পদ অর্থাৎ চলতি সম্পদের মূল্যায়নের ক্ষেত্রে মজুদ পণ্য লাগবে। কেননা সমাপনী মজুদ পণ্য একটি চলতি সম্পদ। আবার নিট লাভ বা মোট লাভ নির্ণয়ের জন্য সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ। আয় ব্যয় বিবরণীর জন্য সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব রয়েছে। আবার নিট মূলধন নির্ণয়ের জন্য, কেননা মূলধন সমান কি? সম্পদ বিয়োগ দায়। আর সম্পদের মধ্যে মজুদ পণ্য যেটা সমাপনী মজুদ পণ্য সেটা একটি চলতি সম্পদ। তো সম্পদ নির্ণয়ে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন জরুরি, সেহেতু মূলধন নির্ণয় জরুরি। আবার বিভিন্ন অনুপাত যে রয়েছে ব্যবসায়, সে অনুপাতগুলো নির্ণয়ে সমাপনী মজুদ পণ্য গুরুত্ব রয়েছে। এবং এর মাধ্যমে যে ব্যবস্থাপনা যে কর্তৃপক্ষরা যে বিভিন্ন রকম ব্যবস্থাপকীয় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে, সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন খুবই জরুরি। মজুদ পণ্য মূল্যায়ন বা হিসাব রক্ষণ পদ্ধতি। মজুদ পণ্য মূল্যায়ন বা হিসাব রক্ষণ পদ্ধতির দুইটি পদ্ধতি রয়েছে। তোমরা আগে জানো যে একটি হচ্ছে পিরিয়ডিক আর একটি হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো কালান্তিক মজুদ পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা কি? যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি যখন ক্রয় বিক্রয় করে তখন অনেক প্রতিষ্ঠানই সেই হিসাবটা সঙ্গে সঙ্গে রাখে না। ক্রয় বিক্রয় হতে থাকে, তখন একটা নির্দিষ্ট সময় শেষে সে হিসাব করা হয় মজুদ পণ্যের, তখন সেটা কি? কালান্তিক মজুদ পদ্ধতি। এই প্রতিষ্ঠানগুলো কি করে? ক্রয় বিক্রয় চলতে থাকে, বছর শেষে যে তখন হিসেব করে যে যতটুকু বিক্রয় হয়েছে সেই ক্রয় থেকে বিক্রয়টুকু বাদ দিয়ে মজুদ পণ্য মূল্যায়ন করে এবং এটা
যখন কেনা হয় তখন হিসেব করা হয় না, একটা নির্দিষ্ট সময় শেষে করা হয়। এবং এখানে ক্রয়কে ডেবিট করা হয়, বিক্রয় করলে বিক্রয়কে ক্রেডিট করা হয়। এবং বছর শেষে ক্রয় থেকে বিক্রয় বাদ দিয়ে যেটুকু অবিকৃত অবস্থায় পণ্য থাকে সেটাই সমাপনী মজুত পণ্য হিসেবে গণ্য করে একক প্রতি ক্রয় মূল্য দ্বারা যে পরিমাণ মজুত পণ্য থাকবে সেটা গুণ করে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়। এর পরের পদ্ধতিটা হচ্ছে নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি, অর্থাৎ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এটাতে কি করা হয়, এই ব্যবসায় প্রতিষ্ঠান কিছু কিছু যে বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কি করে, যখন যখন ক্রয় করা হয় পণ্য এবং সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করা হয় মজুদ পণ্য হিসাবে এবং মজুদ পণ্য হিসাব ডেবিট করা হয়। আবার যখন সেটা বিক্রি করা হয় বা ইস্যু করা হয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাঁচামাল, তখন কি করা হয়, মজুদ পণ্য হিসাবে ক্রেডিট করা হয়। এবং এটা সঙ্গে সঙ্গে বা অবিরতভাবে চলতে থাকে হিসাব পদ্ধতি বলে এটা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতিটা কিন্তু ছোটোখাটো ব্যবসায় প্রতিষ্ঠান যেমন মুদি দোকান, ওষুধের দোকান, কাপড়ের দোকান, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কালান্তিক মজুদ পদ্ধতি অনুসরণ করে। আর নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিটা কিন্তু বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠানরা ফলো করে। আমরা এখন দেখব যে মজুদ পণ্য মূল্যায়নের কতিপয় পদ্ধতি, যে আমরা কিভাবে মূল্যায়ন করব। আমরা জানি যে তিনটি পদ্ধতি রয়েছে, তার একটি হচ্ছে আগের মাল আগে ছাড়া, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো। দ্বিতীয়টি হচ্ছে শেষের মাল আগে ছাড়া পদ্ধতি, দ্যাট ইজ লাস্ট ইন ফার্স্ট আউট লিফো। এবং 3 নাম্বার হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড। আজকে আমরা রিভিশন ক্লাস বলেছি, তো প্রথম পদ্ধতিতে আমরা কয়েকটি অঙ্ক করব যে আগের মাল আগে ছাড়া পদ্ধতি, অর্থাৎ ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে এটা আমরা জেনে নিই যে কি ফিফো প্রথমে, যে এটা হচ্ছে মজুদ পণ্য মূল্যায়নের সেই পদ্ধতি যেখানে আগের মাল আগে ছাড়া হয় এবং সেই হিসাব করা হয়। এখানে মাল বলতে কিন্তু যেটা আগে মাল কেনা হবে সেই পণ্যটি কিন্তু আগে ছাড়া হবে না, যে দরে কিনা হবে এখানে কিন্তু প্রাইসটাই আগে ছাড়া হবে, অর্থাৎ যে দরে পণ্যটি কিনা হবে সেই দরে পণ্যটি ছাড়া হবে, আগের দর। ওই দর শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আরেকটি পরেরটা ছাড়া হবে না। যখন প্রথমটি শেষ হবে তারপরে দ্বিতীয় দরের পণ্য ইস্যু করা হবে বা ব্যবহারের জন্য বা বিক্রয়ের জন্য ছাড়া হবে ফার্স্ট ইন ফার্স্ট আউটে। আর লাস্ট ইন ফার্স্ট আউট সেটাও বলি লিফো, যে এটা হচ্ছে শেষের মাল আগে ছাড়া, মানে শেষের দরের মালটা আগে ছাড়তে হবে, ইস্যু করতে হবে বা বিক্রি করতে হবে শেষের রেটের মাল। এবং এই পদ্ধতিতে কিন্তু বাজার মূল্যের সাথে খুব কাছাকাছি এই দরটা থাকে। ভারযুক্ত গড় পদ্ধতিটা হচ্ছে যে এখানে মোট যে একটা নির্দিষ্ট সময়ে যে ক্রয় বিক্রয় হয় সেই মোট পণ্যের মূল্যকে, মোট পণ্য যেটুকু করা হয়েছে বিক্রি করা হয়েছে সেই মোট পণ্যের পরিমাণটুকু দিয়ে ভাগ করে যে একক প্রতি মূল্য রয়েছে সেই মূল্যটা দ্বারা পরিমাণকে গুণ করতে হবে। এবং এটা হচ্ছে পরিমাণ বা ভার দ্বারা ভাগ করা হয়েছে মূল্যকে বলে এটা কি বলা হয়েছে ভারযুক্ত গড় পদ্ধতি, এবং মূল্যকে পরিমাণ দিয়ে ভাগ করে এটা গড় করা হয়েছে। তো আমরা আজকে ফিফো পদ্ধতির কিছু অঙ্ক দেখি। তোমরা প্রথমে 1 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ যে এক্স কোম্পানি উৎপাদন বিভাগ থেকে কাঁচামাল সংক্রান্ত কিছু তথ্য দেয়া হয়েছে। 2017 সালে মে মাসে কিছু লেনদেন হচ্ছে, সেটা হচ্ছে মে 1 তারিখে দেওয়া আছে প্রারম্ভিক উদ্বৃত্ত 700 কেজি, প্রতি কেজি 30 টাকা দরে। মে 7 তারিখে কাঁচামাল ক্রয় 900 কেজি, প্রতি কেজি 32 টাকা দরে। মে 11 তারিখে কারখানায় ইস্যু 1100 কেজি। 14 তারিখে সরবরাহকারীকে ফেরত 200 কেজি। 17 তারিখে কাঁচামাল ক্রয় 600 কেজি, প্রতি কেজি 33 টাকা দরে। মে 20 তারিখে ইস্যুকৃত মাল, যেটা 11 তারিখে ইস্যুকৃত, ফেরত এসেছে 300 কেজি। এবং মে 25 তারিখে কারখানায় ইস্যু 700 কেজি। করতে হবে কতে সমাপনী মজুত মালের পরিমাণ নির্ণয় করো, খ ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো, গ সমাপনী মজুত মালের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা দেখি। প্রথমে
আমরা প্রথমে রিকোয়ারমেন্ট যেটা ক সমাপনী মজুত মালের পরিমাণ সেটা করছি। সমাপনী মজুত মাল নির্ণয়ের জন্য কি করা হয়? প্রথমে তোমরা জানো যে সমাপনী মজুত সমান প্রারম্ভিক মজুত যোগ ক্রয় ওই বছরে। তখন কি হয়? ওই বছরে প্রাপ্ত পণ্য থেকে যেটুকু বিক্রয় বা ইস্যু করা হয় সেই বিক্রয়টুকু বাদ দিলেই কি হয়? সমাপনী মজুত পণ্য পাওয়া যায়। তাহলে আমরা এখানে দেখি যে উদ্বৃত্তর সাথে ক্রয় এবং ইস্যুকৃত মাল ফেরত দিয়ে আমরা সমাপনী মজুত পণ্যটা পেয়ে যাব। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কতটুকু দেওয়া আছে? 700 কেজি। এর সাথে যোগ করতে হবে কি? ক্রয়। যেহেতু এখানে অনেকগুলো ক্রয় আছে, তোমরা দেখো 7 তারিখে 900 কেজি, আবার 17 তারিখে 600 কেজি। তাহলে দুই রকম আছে, তাহলে আমরা এটা যোগ করে ফেলি। 900 যোগ 600 1500 আমরা ভেতরে নিলাম, যেহেতু এখান থেকে আবার ক্রয় ফেরত রয়েছে যে 14 তারিখে সরবরাহকারীকে ফেরত দেওয়া হয়েছে, এটা ক্রয় ফেরত 200। তাহলে এখানে আসছে কত? যে 1300 মোট ক্রয় কেজি। এটা হলো ব্যবহারযোগ্য মজুত পণ্য। ব্যবহারযোগ্য মজুত পণ্য থেকে এখন আমরা বাদ দিব কি? ইস্যু, নেট ইস্যু। এখানে ইস্যু কতগুলো আছে? 11 তারিখে 1100 কেজি ইস্যু করা হয়েছে, আবার 25 তারিখে 700 কেজি, এবং ইস্যুকৃত মাল আবার 20 তারিখে কিন্তু ফেরত এসেছে। তাহলে সবগুলো ইস্যু যোগ করে আবার ফেরতটা বিয়োগ দিয়ে আমরা নেট ইস্যুটা এখান থেকে বাদ দিব। তাহলে 1100 যোগ 700 বিয়োগ 300, তাহলে আসে 1500। তাহলে এখানে আসবে 500 কেজি। এটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে তোমরা রিকোয়ারমেন্ট ক দেখতে পেলে যে সমাপনী মজুত মালের পরিমাণ আমরা প্রারম্ভিক মজুত থেকে ক্রয় যোগ করলাম এবং নেট ইস্যু বাদ দিয়ে সমাপনী মজুত পণ্য 500 কেজি পেলাম। এরপর রিকোয়ারমেন্ট খ বলেছে যে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। তাহলে আমরা ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাবটা তৈরি করি। এক্স কোম্পানি মাল খতিয়ান হিসাব
FIFO পদ্ধতিতে। মালের বিবরণ কোড নং বিন নং সর্বনিম্ন মাত্রা সর্বোচ্চ মাত্রা পুনঃফরমায়েশ সীমা। তোমরা এরকম ছক কেটে নাও। তারিখ, বিবরণ, গ্রহণ, ইস্যু, উদ্বৃত্ত। পরিমাণ যেহেতু কেজিতে আছে, কেজি। দর একক প্রতি মূল্য যেটা টাকা, মূল্য টাকা। পরিমাণ, দর, তাহলে আমরা ছক কেটে নিলাম। এখন আমরা যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেগুলো করব। তাহলে 2017 সালের মে মাসে 1 তারিখে কি বলছে? প্রারম্ভিক উদ্বৃত্ত 700 কেজি, প্রতি কেজি 30 টাকা দরে। মে 1 প্রারম্ভিক উদ্বৃত্ত তাহলে 700 কেজি 30 টাকা দরে। $21,000 মের 1 তারিখ হয়ে গেল। এরপর আছে মে 7 তারিখ, কাঁচামাল ক্রয় 900 কেজি, প্রতি কেজি 32 টাকা দরে। ক্রয় তাহলে গ্রহণ হয়েছে, গ্রহণ হয়েছে 900 কেজি 32 টাকা দরে। তাহলে এটা হয় 28,800 গুণ করলে এটা এসে যোগ হবে উদ্বৃত্তর সাথে। এরপর মে 11 তারিখে ইস্যু করা হয়েছে 1100 কেজি ইস্যু। তাহলে আমরা ইস্যুর ঘরে যাব। 1100 কেজি। তাহলে ফিফো পদ্ধতিতে আমরা জানি যে আগের মাল মানে আগের দরের মালটা আগে ছাড়তে হবে, তারপরে যেটুকু লাগবে পরবর্তী দরে যেতে হবে। তাহলে এখানে 1100 কেজির মধ্যে আমাকে প্রথমে নিতে হবে 30 টাকা দরে। তাহলে 30 টাকা দরে যতটুকু থাকবে সেখান থেকে যদি এখানে যদি 1200 থাকতো আমি সরাসরি 1100 নিয়ে নিতে পারতাম, কিন্তু এখানে আছে 700। তাহলে প্রথমে 700 নিব এবং পরে যখন ওটা শেষ হয়ে যাবে তখন পরবর্তী মাল অর্থাৎ 900 আছে এখানে 32 টাকা দরে 900 থেকে নেব। তাহলে প্রথমে আমরা কি 700 নিয়ে নিই। 730 টাকা দরে
তাহলে আর বাকি থাকে কত, 400 1100-র মধ্যে। তাহলে এটা নিব 32 টাকা দরে। 400কে 32 দিয়ে করলে হয় 12,800। তাহলে বাকিটা থাকে কত, এখানে আমরা যেহেতু 700 নিয়ে নিয়েছি আর এখান থেকে 400 নিলাম 900 থেকে, তাহলে থাকছে 532 টাকা দরে, সেটা হচ্ছে 16,000। এরপরে আসছে 14 তারিখে সরবরাহকারীকে ফেরত 200 কেজি ফেরত দিয়ে দিব। মে 14 তারিখে ফেরত মানে তো কমে যাচ্ছে, তাহলে ইস্যুর ঘরে হবে। এখানে যেহেতু আর কিছু নাই, 500 আছে, তাহলে 500 থেকে 200 নিচ্ছি। আর এখানে থাকছে তাহলে 300, তাহলে 200 কত হয়, 6,400। আর এখানে 300 কেজি থাকছে 32 টাকা ধরে, 9,600। এরপর মে 17 আবার ক্রয়। মে 17-তে ক্রয় হচ্ছে কত, 600 কেজি 33 টাকা দরে, 633 টাকা দরে, 19,800। এখানে উদ্বৃত্ততে চলে আসবে নতুন, এরপর আসছে মে 20 তারিখ ইস্যুকৃত মাল, 11 তারিখে ইস্যুকৃত ফেরত 300 কেজি। আমাদের ফেরত চলে এসেছে, ইস্যু করেছি কারখানা থেকে, কিন্তু কারখানায় আবার ফেরত চলে এসেছে। তাহলে আমাদের কি হবে, যে আমাদের যে গ্রহণ, সে গ্রহণটা আবার করে ফেলছি, কারখানা গ্রহণ করে ফেলছে, আবার কারখানার মধ্যে চলে আসছে 300 কেজি। কারখানায় ফেরত, যদিও এখানে 300 কেজি 11 তারিখে ইস্যু করা হয়েছে, তাহলে কত করা হয়েছিল, প্রথমে 30 টাকা দরে, তাহলে ওই রেটেই কিন্তু এখানেও চলে আসবে। যেহেতু ইস্যু প্রথমে করেছিলাম 1100 ইস্যু করেছিলাম, প্রথম ইস্যুটা ছিল যে 30 টাকা দরে, সেহেতু প্রথমটুকু আসবে। যদি বেশি আসতো তাহলে পরের রেটটাও আসতো, তাহলে এখানে 30 টাকা দরে ইস্যুটা চলে আসছে 9,000। এরপর আসছে যে কারখানায় আবার ইস্যু করা হচ্ছে 25 তারিখে 700 কেজি, মে 25 ইস্যু 700 কেজি। তাহলে 700-র মধ্যে আগের দরটা আসবে, তাহলে 300 করে আসবে প্রথমে 32, আর পরে থেকে 400টা আসবে 33 টাকা দরে। তাহলে প্রথমে আমরা নিয়ে নিই 300 32 9,600, আর এখান থেকে 433, তাহলে এটা হয় 13,200। তাহলে ওখানে থাকবে কত, 200।
6,600 আর এখানে থাকছে 330 করে 9,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য থেকে যাচ্ছে 200 আর 300, তাহলে মোট থাকছে কত 500 আর এখানে 15,600। সমাপনী মজুদ পণ্য, তাহলে সমাপনী মজুদ পণ্য কত থাকছে 15,600 টাকা মূল্যের, পরিমাণ 500 কেজি এবং টাকা থাকছে 15,600 টাকার। তোমরা তাহলে এটা তুলে ফেলো অঙ্কটা। এবার আমরা এটা মিলিয়ে দিচ্ছি। আবার আমাদের রিকোয়ারমেন্ট গ আছে, আমরা পুরোটা মিলালাম না, কারণ আমরা আরেকটা অঙ্ক করব, ওখানে এই ছকটাই লাগবে। আমি রেখে দিচ্ছি, আমি এখানে রিকোয়ারমেন্ট গটা তোমাদের করে দেখাচ্ছি। এই অঙ্কের যে সমাপনী মজুদ মালের মূল্য আমরা তো পেলামই ছকতে, যখন আমরা ছকে করলাম যে হিসাবটা পিভ পদ্ধতিতে সমাপনী মজুদ মালের মূল্য সেটা পেয়ে গেছি, সেটাই আমি একটু দেখাচ্ছি। সমাপনী মজুদ মালের মূল্য সমান সমান আমরা কি জানি, সমাপনী মজুদ পণ্যের মূল্য যে সমাপনী মজুদ পণ্য গুণিত একক প্রতি মূল্য। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ গুণিত একক প্রতি মূল্য। তাহলে আমরা যখন ছকে করলাম তখন আমরা দেখলাম যে সমাপনী মজুদ পণ্য রয়েছে 200 আর 300, কিন্তু রেটটা ভিন্ন। যদি একই রেট হতো 500 যেটুকু রয়েছে, তাহলে কিন্তু আমরা একটা রেট দিয়ে গুণ করলে হতো। যেহেতু আমাদের দুই রকম রেট, তাহলে আমরা দুইটা গুণ করে যোগ করে দিলে কি হবে, সমাপনী মজুদ পণ্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা 200 পেয়েছিলাম কত করে 33 টাকা দরে, যোগ 300 পেয়েছিলাম কত করে 30 টাকা দরে। এখানে 6,600 যোগ 9,000, তাহলে হচ্ছে 15,600 টাকা। এটাই হচ্ছে সমাপনী মজুদ মালের মূল্য বা সমাপনী মজুদ পণ্যের মূল্য, যেটাই বলো। তাহলে আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে গেল রিকোয়ারমেন্ট ক খ গ। আমরা এটা মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা 2 নম্বর অঙ্ক দেখব। 2 নম্বর অঙ্কটা দেখে নাও যে এক্স কোম্পানি উৎপাদন বিভাগ থেকে কাঁচামাল সংক্রান্ত কিছু তথ্য দেওয়া রয়েছে। 2015 সালের মার্চ মাসে, মার্চ 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত 250 কেজি 15 টাকা দরে, মার্চ 8 তারিখে কাঁচামাল ক্রয় 300 কেজি প্রতি কেজি 16 টাকা দরে, মার্চ 14 তারিখে কারখানায় ইস্যু 400 কেজি, মার্চ 20 কাঁচামাল ক্রয় 200 কেজি 17 টাকা দরে,
মার্চ 25 তারিখে কারখানায় ইস্যু 250 কেজি। মার্চ 28 পরিবহনে বিনষ্ট, যেটা 20 তারিখে ক্রয়কৃত 20 কেজি। করতে বলেছে ক নম্বরে বিনষ্টকৃত মালের মূল্য কত? খ ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। গ প্রারম্ভিক সহ গ্রহণকৃত এবং ইস্যুকৃত মালের মূল্যে পার্থক্য নির্ণয় করো। তোমরা অঙ্কটা দেখে নাও। আমি এটা মিটাচ্ছি না, যেহেতু আমরা আবার ছক করব, আমরা রিকোয়ারমেন্ট কটা এখানে করে ফেলছি। বলেছে যে বিনষ্টকৃত মালের মূল্য, তাহলে যে কোনো কিছু মূল্য নির্ণয়ের জন্য যেমন সমাপন নির্ণয় করলাম, ওই রকমই যে বিনষ্টকৃত মালের পরিমাণ গুণিত একক প্রতি মূল্য। তাহলে বিনষ্টকৃত মালের পরিমাণ গুণিত একক প্রতি মূল্য। তাহলে এখানে কতটুকু বিনষ্ট হয়েছে? 28 তারিখে বলেছে যে পরিবহনে বিনষ্ট 20 কেজি, এবং সেটা কোথা থেকে বিনষ্ট হয়েছে? 20 তারিখে যেটা ক্রয় করা হয়েছে, অর্থাৎ 20 তারিখে কাঁচামাল ক্রয় 200 কেজি, যেটা 17 টাকা দরে ক্রয় করা হয়েছিল, সেই 17 কেজি থেকে 20 কেজি নষ্ট হয়েছে পরিবহনে। তাহলে আমরা এই 20 কেজি নিব, এবং যেহেতু ক্রয় মূল্য ছিল কত? 17 টাকা, সেহেতু ক্রয় মূল্য একক প্রতি ক্রয় মূল্য দিয়ে গুণ করতে হয়। তাহলে 20 কেজি গুণিত 17 টাকা, তাহলে হয় 340 টাকা। এটাই হচ্ছে বিনষ্টকৃত মালের মূল্য। তোমরা এটা দেখে নাও। এরপর হচ্ছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। আবার ওই আগের মতোই ছক নিয়ে কাজ করতে হবে, আগের ছকেই। এখানে মালের বিবরণ, কোড নং, এগুলো যেহেতু আমাদের অঙ্কে নাই, তারপর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে উৎপাদনকারী যেহেতু কাঁচামালের কথা বলা হয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে এরকম থাকে, প্রত্যেকটাতে কোড নং, বিন নং, এই যে পুনঃফরমাশ সীমা, মাত্রা, এগুলো আমরা ছক অনুযায়ী দিয়েছি। আমরা আবার আগের মতোই একই নিয়ম, তোমরা তো আগে করেছো, 2015 মার্চ 1 প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত কত? 250 15 টাকা দরে। তাহলে কত হয়? 250 15 টাকা দরে হয় 3700। এরপর হচ্ছে মার্চ 8 তারিখে কাঁচামাল ক্রয় 300 কেজি 16 টাকা দরে। মার্চ 8 ক্রয় 316, 4800। এরপর মার্চ 14 তারিখে 400 কেজি কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে। মার্চ 14 ইস্যু 400, মূলত ফিফো লিফো যেটাই বলা হয় ইস্যুর ক্ষেত্রে সেটা বোঝা যায়। তো 14 তারিখে ইস্যু করা হচ্ছে 400, কিন্তু এখানে কি করতে হবে? 400 নিব, তার প্রথম রেটটা আছে 250। তাই প্রথমে আমরা 250 নিয়ে নিই, 3000
700। আর তারপর বাড়ছে 400 থেকে 250 বাদ দিলে আর থাকে 150। এটা হবে 16 টাকা দরে। তাহলে 16 টাকা দরে কত হয়? 2400। আর থেকে যাচ্ছে 150, 16 টাকা দরে 2400। এরপর মার্চ 20 তারিখে আবার ক্রয় করা হয়েছে 200 কেজি 17 টাকা দরে। এরপর মার্চ 25। মার্চ 25 তারিখে আবার ইস্যু করা হয়েছে 250 কেজি ইস্যু 250। তাহলে আমরা প্রথমে কি আছে 150, এখানে তো 250 নিতে পারবো, প্রথমে 150 নিয়ে ফেলি, 16 করে 2400। আর আরেকটা নিতে হবে কত? আর 250 আর 100, তাহলে 200 থেকে 100 নিলে 17, আর থাকছে 100। এরপর মার্চ 28। মার্চ 28 তারিখে বলেছে যে পরিবহনে বিনষ্ট 20 কেজি। বিনষ্ট হলে কি হয়? কমে যায়। কমে গেলে কি হয়? আমরা ইস্যুর ঘরে নিয়ে যাই। বিশ কেজি 17 টাকা দরে ছিল, 340। তাহলে হয় এখানে থাকে কত? 80। তাহলে আমাদের থাকে 80, 17 টাকা দরে 1360। তাহলে আমাদের মজুদ মাল কতটুকু থাকে? মজুদ পণ্য থাকছে যেটা সমাপনী 80 কেজি আর 1360 টাকা মূল্যের। তোমরা এটা তুলে ফেলো। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত আসবে, সেখানে ক্রয় হলে অ্যাড হবে, ইস্যু করলে ইস্যুরটা যেখানে ব্যালেন্স থাকবে সেখান থেকে আগের মূল্য অনুযায়ী কি করতে হবে? ইস্যু করতে হবে। আগের রেটটা শেষ হবে যখন, তখন পরিমাণটা পরের রেটের পরিমাণ আমরা নেব। এভাবে আমরা করে, আর যেহেতু বিনষ্ট হয়েছে, বিনষ্ট হলে কি হয়? পরিমাণটা কমে যায়। সেখানে আমরা ওই জন্য ইস্যুর ঘরে বিনষ্টকৃত মালের পরিমাণ দেখিয়ে সেটা কমিয়ে দিয়েছি। আমাদের ব্যালেন্স থেকেছে কত? 80 কেজি, মূল্য 17 টাকা দরে 1360 টাকা মূল্যের সমাপনী মজুদ পণ্য রয়েছে।
আমি এটা মিলিয়ে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই তুলে ফেলেছো। এরপরের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে প্রারম্ভিক সহ গ্রহণকৃত ও ইস্যুকৃত মালে মূলে পার্থক্য নির্ণয় করো। প্রারম্ভিক সহ গ্রহণকৃত ও ইস্যুকৃত মালের মূল্যের পার্থক্য নির্ণয়। এখানে আমরা গ্রহণকৃত এবং ইস্যুকৃত মালের মূল্যের পার্থক্য দেখাবো। তো এখানে একটা ছক যদি করে ফেলি, ছক করে যদি আমরা বাদ দিই তাহলে একটু সুবিধা হয়, সহজ হয়। প্রথমে ওই রকম করে করবে তোমরা, তারিখ অনুযায়ী করলে সহজ হবে। তারিখ বিবরণ গ্রহণকৃত মালের মূল্য, এটা আমরা ক দিলাম যেন বিয়োগ দিতে সুবিধা হয়। ইস্যুকৃত মালের মূল্য খ, এটা পার্থক্য ক বিয়োগ খ, এই মূল্য থেকে এটা পার্থক্য আমরা করে দেখাবো। তাহলে আমরা তারিখ অনুযায়ী করতে থাকি। 2015 সালের মার্চ 1 তারিখে। তাহলে প্রথমে আছে কি প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের আমরা নিয়ে নিই। প্রারম্ভিক জের রয়েছে, এটা যেহেতু গ্রহণ 250 গুণিত 15, আমরা কত করেছিলাম যে এটা 3750। এরপর আসবে মার্চ 8 তারিখে ক্রয় করা হয়েছে 300 কেজি 16 টাকা দরে। এটা আসছে 4800। তোমরা দেখবে এর আগে যে ছকে করেছি সেখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল। প্রারম্ভিক জেটটা 250 গুণিত 15 3700 আমি লিখে ফেলেছিলাম, যাই হোক। তো তোমরা ওটা 3750 টাকা করে ফেলিও। এরপর মার্চ 14 ইস্যু করা হয়েছে 400 কেজি, কিন্তু ওখানে করা হয়েছিল কি 2 রেটে, যেহেতু ফিফো পদ্ধতি আমরা আগের রেট আগে নেব, সেহেতু আমরা এটা 2 ভাবে গুণ করে করছি। যে 250 গুণিত কত করা হয়েছিল 15 আর 150 গুণিত 16। মার্চ 20 তারিখে
ক্রয় 217 টাকা। মার্চ 25 আবার ইস্যু, আমরা ইস্যু করেছিলাম কত, 250 কেজি ইস্যু করা হয়েছিল, দুইটা রেটে 150 করে আর 100 করে, 117 আর 150 16 করে। তাহলে এসেছিল 2400 আর 1700। এরপর মার্চ 28 তারিখে বিনষ্ট হয়েছে 20 কেজি, বিনষ্ট 20 কেজি 17 টাকা করে। তাহলে এটাও ইস্যুর ঘরেই যাবে। এখন আমরা যদি যোগ করি তাহলে কত হবে, 3750, 4800, 3400, তাহলে হয় 11950। এখানে হয় 11950, আর এখানে হবে কত, 3750 যোগ 2400 যোগ 2400 যোগ 1700 যোগ 340, তাহলে হয় 10,590, 10,590। তাহলে এখানে যে 11,950 আর 10,590, 11,950 বিয়োগ 10,590, তাহলে থাকে কত, এখানে আমরা বাদ দিয়ে দেখি, বিয়োগ থাকে 1360। আমাদের মিলে গেছে 1360। এটা আমাদের পার্থক্য। তাহলে সমাপনী যেটা গ্রহণকৃত এবং ইস্যুকৃত মূল্যের পার্থক্য 1360, যেটা সমাপনী মজুদ পণ্যের মূল্য। তোমরা অঙ্কটা দেখে ফেলো, এবার এখানে লিখে ফেলো। আমাদের যে আমরা ছকে যে অঙ্কটা করেছি, যে যখন সমাপনী মজুদ মালের মূল্য নির্ণয় করলাম ফিফো পদ্ধতিতে, সেটা দেখে কিন্তু এটা করা যায় এবং ওই রেটটা এখানে নিতে হবে। একদম সহজ, জাস্ট ওইগুলো গুণ করে এইখানে গ্রহণগুলা এই সাইডে লিখে, ইস্যুকৃতগুলার মূল্য এখানে লিখে যোগ করে জাস্ট পার্থক্য করলে আমরা পার্থক্যটা পেয়ে যাচ্ছি। আমার সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে সাবধানে থেকো, ঘরে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আবারও তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। দেখা হবে আবার আগামী ক্লাসে।